আমারে মিনিটে মিনিটে পাকিস্তান পাঠায়া দেয়, অথচ পাকিস্তানের ফ্লাইট সপ্তাহে মাত্র 2টা। কথা ছিল বিএনপি টোটাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই সমাবেশের সাথে মার্চ করবে, তারা একাত্মতা প্রকাশ করবে, বেগম জিয়া দাবি না আদায় হওয়া পর্যন্ত থাকবেন মঞ্চে। কিন্তু বিএনপির নেতারা ওনাকে কিছুক্ষণ সময় পরে থাকার পরে ওনাকে উঠায় নিয়ে গেছেন। এবং আমরা জানি বিশ্বস্ত সূত্রে যে সেদিন রাতে যে মিলিটারি স্টাইলে ক্র্যাকডাউন করবে এটা বিএনপি নেতারা জানতেন। আমরা জানি এটা ওলামায়ে আমরাও জানি যে বিএনপির নেতারা এই জন্য ম্যাডাম জিয়াকে এখান থেকে উঠায় নিয়ে চলে গেছেন। তাহলে দেখেন, আপনি এখানে 1 দিন 2 দিন 3 দিন থাকার প্রিপারেশন নিয়ে আসছেন, দাবি দেওয়া অথবা হোয়াটএভার, আপনি সরকারের সাথে নেগোশিয়েট করবেন, চলে যাবেন এলাকা ছেড়ে। বিএনপির পলিটিক্যাল এলিমেন্টটা যোগ হওয়া এবং যোগ হওয়ার পরে সেটা কমিটমেন্ট মোতাবেক সে পর্যন্ত না থাকা, তখন সরকারকে প্রচন্ড রকম পাওয়ার করছে যে ক্ষোভ, মানে হুজুরদেরকে পিটাইতে হবে, সাইজ করতে হবে, এর ভিতরে আবার যুদ্ধাপরাধীর সেই নামটা আসতে বিচার চলছে। মানে পুরো ফ্রেমটা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ সরকার 2011 সালে একটা নারী উন্নয়ন নীতিমালা করে। এই নীতিমালাটার অনেকগুলো প্রভিশন ছিল যেগুলো ইসলামের বেসিক প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে। হেফাজতের ওলামায়ে কেরাম এবং সারা বাংলাদেশেই যারা ইসলাম পছন্দ করা মানুষ ছিলেন তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এটার প্রতিবাদ করেছেন। এবং এই প্রতিবাদটা একটা পর্যায়ে প্রতিবাদ, কাউন্টার প্রতিবাদ, মিছিল, মিটিং, ওই সময়টাতে যারা মানে সচেতনভাবে খোঁজ খবর রাখতো তারা হয়তো খেয়াল করেছে 11, 12, 13। এবং তখন অনেকগুলো মিছিল মিটিং থেকে নারীদের অনেকগুলো প্রতিবাদ মিছিল ছিল। বাংলাদেশ মহিলা পরিষদ, কমিউনিস্ট পার্টির, সিপিবির অঙ্গ সংগঠন সেই কয়েক দশক থেকে যারা বাংলাদেশে ইসলাম বিদ্বেষী নারীবাদিতাকে ডাইরেক্টলি প্রমোট করেছে এবং আমাদের সংস্কৃতির সাথে যায় না এমন অবাস্তব অনেক বিষয় নিয়ে তারা কাজ করেছে, তারা তখন হেফাজতকে চ্যালেঞ্জ করে যে আপনাদের সমস্যা কোথায়, এই নারী উন্নয়ন নীতিমালাটাতে কোন জায়গাতে আপনাদের চুলকানি আছে, এই বিষয়ে তারা প্রচুর কথা বলতে থাকে। তখন ওলামায়ে কেরামরা বসে হেফাজতের বিভিন্ন জায়গাতে এই 13 দফা একটা কাউন্টার বক্তব্য তৈরি করে যে কেন আমরা এই নারী উন্নয়ন নীতিমালা যেটা সরকার করেছে এটার সাথে দ্বিমত করছি। সেখান থেকে আসে হচ্ছে 13 দফা। এবং এই 13 দফার সমর্থনে তখন হেফাজত হাটহাজারী থেকে, পটিয়া থেকে এবং আরো যত যত বড় বড় মসজিদ, মাদ্রাসা থেকে তারা প্রতিবাদ সমাবেশ করত। এবং এরকম বহু ঘটনা ঘটেছে যে প্রথম হাটহাজারী থেকে যখন এই একটা প্রতিবাদ মিছিল বের হয়, সেই মিছিলকে রক্তাক্ত করা হয়। অসংখ্য ভাই হাটহাজারীর যারা তরুণ ওলামায়ে কেরাম ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা আহত হয়েছে। আমার এখানে আমার দেশের ভাই যিনি আছেন ওনার এগুলো মনে থাকার কথা পরিষ্কার। এরপরে হচ্ছে কাউন্টার আরো প্রতিবাদ মিছিল, কাউন্টার মিছিল গ্রুপে গ্রুপে চলতে থাকে। এবং তখন আমরা দেখেছি যে ঘাদানি যেই ভাষাগুলো ব্যবহার করত, শব্দগুলো নির্মূল, নিশ্চিহ্ন, হেফাজতকে নাই করে দেওয়া, হুজুরদেরকে দেখে নিব, এই ধরনের বহু বক্তব্য তখন, আমি দেশের বাইরে ছিলাম বাট তখন পত্রিকাতে আমি পড়েছি বলে আমার পরিষ্কার মনে আছে আর কি, যেই ভাষাগুলো আমরা 13-14তে শাহবাগ থেকে শুনেছি, একই ভাষা মহিলাদের সেই মহিলা পরিষদের সমাবেশগুলো থেকে। তো এই জায়গাটা হচ্ছে যে এই বাস্তবতাটা একটা বয়লিং পয়েন্টে সরকার নিতে অ্যালাউ করেছে। সমস্যা যেটা আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে প্রতিবাদ করাটা কোনো সমস্যা না। আমি হেফাজতের 13 দফার অনেক কিছুর সাথে আমিও একমত না, এখানে ভিন্নভাবে এটাকে অ্যাড্রেস করবার সুযোগ আছে। কিন্তু হেফাজতের ওলামায়ে কেরামদেরকে এটা নিয়ে কথা বলবার তো অধিকার দিতে হবে। যারা এটা বিশ্বাস করেন তারা তো এটা নিয়ে মিছিল মিটিং করতে পারতে হবে। গণতন্ত্র মানে কি? আমি যেটার সাথে একমত না, মানে আমাকে, গণতন্ত্র মানে কি? আমাকে গালি দেওয়ার অধিকার থাকতে হবে। যারা আমাকে পছন্দ করেন না, যারা দিনরাত গালাগালি আমাকে দিচ্ছেন, এই দেওয়াটা তো একটা অধিকার, এটা তাকে দিতে হবে। আমার পার্সোনাল ফেসবুক পেজ আইডি থেকে আমার অ্যাডমিনকে বলে দিয়েছি কোনো গালাগালি ডিলিট না করবার জন্য, সবকিছু থাকতে হবে, কারণ এটা তার অধিকার আমাকে গালি দেওয়ার। আমি পাবলিক পলিটিক্স করি, আমারে মিনিটে মিনিটে পাকিস্তান পাঠায়া দেয়, অথচ পাকিস্তানের ফ্লাইট সপ্তাহে মাত্র 2টা। বাট স্টিল তার আকাঙ্ক্ষা, মানে সে আমাকে প্রতিদিন পাকিস্তানে পাঠাইতে চায়, তার আকাঙ্ক্ষা প্রকাশ করবার অধিকারকে তো আমি সম্মান করব। তো সেই জায়গাতে সমস্যা যেটা হয়েছে যে হেফাজতের বক্তব্য কিন্তু এটা বলা হয়নি। হেফাজত সরকারকে ইসলাম বিদ্বেষী বলছে,
কিন্তু নারী অধিকারের যারা কাজ করছেন, মহিলা পরিষদ, এদেরকে নির্মূল করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, তাদের মিছিল মিটিং আক্রমণ করতে হবে, এই ধরনের কোনো চিন্তা চেতনা আমরা এটার ভিতর দেখি নাই। তো এইটা 11 থেকে 13 পর্যন্ত চলছে। এর ভিতরে যেটা হয়েছে, যেহেতু 14 জানুয়ারিতে নির্বাচন স্কেজুল, সরকার টেন্স হয়ে গেছে এবং এর ভিতরে বিএনপি একটা এলিমেন্ট যোগ হয়েছে, বিরোধী সব দলগুলো সবাই মিলে, যে এই হেফাজতের এলিমেন্টটাকে কিভাবে কাজে লাগানো যায়। এবং এই আলোচনাটা আসে না, আমার মনে হয় এই আলেমদের ভিতর থেকে আলোচনাটা আসতে হবে যে এপ্রিলে 2013 এপ্রিল মাসে কিন্তু হেফাজতটা বড় সমাবেশ করেছে, নিরাপদে নিরিবিলি প্রোগ্রামাদি করে তারা বাড়ি চলে গেছে। তাহলে মেয়ের সমাবেশটা এত বেশি রক্তাক্ত হয়ে গেল কেন? এবং সেই সমাবেশে তো তখনকার বিরোধী দলীয় নেত্রী এসছেন। কথা ছিল বিএনপি টোটাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই সমাবেশের সাথে মার্চ করবে, তারা একাত্মতা প্রকাশ করবে, বেগম জিয়া দাবি না আদায় হওয়া পর্যন্ত থাকবেন মঞ্চে। কিন্তু বিএনপির নেতারা ওনাকে কিছুক্ষণ সময় পরে থাকার পরে ওনাকে উঠায় নিয়ে গেছেন। এবং আমরা জানি বিশ্বস্ত সূত্রে যে সেদিন রাতে যে মিলিটারি স্টাইলে ক্র্যাকডাউন করবে, এটা বিএনপি নেতারা জানতেন। আমরা জানি এটা ওলামায়ে আমরাও জানি যে বিএনপির নেতারা এই জন্য ম্যাডাম জিয়াকে এখান থেকে উঠায় নিয়ে চলে গেছেন। তাহলে দেখেন, আপনি এখানে 1 দিন 2 দিন 3 দিন থাকার প্রিপারেশন নিয়ে আসছেন, দাবি দেওয়া অথবা হোয়াট এভার, আপনি সরকারের সাথে নেগোশিয়েট করবেন, চলে যাবেন এলাকা ছেড়ে। বিএনপির পলিটিক্যাল এলিমেন্টটা যোগ হওয়া এবং যোগ হওয়ার পরে সেটা কমিটমেন্ট মোতাবেক সে পর্যন্ত না থাকা, তখন সরকারকে প্রচন্ড রকম এম্পাওয়ার করছে যে ক্ষোভ, মানে হুজুরদেরকে পিটাইতে হবে, সাইজ করতে হবে। এর ভিতরে আবার যুদ্ধাপরাধীর সেই নামকাওয়াস্তে বিচার চলছে। মানে পুরো ফ্রেমটা চিন্তা করে দেখেন, শাহবাগ তৈরি হচ্ছে এবং শাহবাগ থেকে হুমকি দেওয়া হচ্ছে হুজুরদের দেখে নিবে। একটা হচ্ছে মহিলা পরিষদ, নারীবাদীদের হুমকি, এর সাথে আবার শাহবাগীদের অংশ যোগ হয়েছে, ইসলামপন্থীদের যুদ্ধাপরাধীদের বিচার টিচার এগুলো চলছে। সেই জায়গাতে দেখতে হবে যে কোন ফ্রেমে এই গণহত্যার সম্মতি বৈধতা তৈরি করবার জন্য সরকার কাজ করেছে, বয়ানটা কি ছিল। এবং একই ইন্টারন্যাশনালি দেখেন, এটা যখন ডোমেস্টিক ডিসকোর্স এই অবস্থায় চলছে, ইন্টারন্যাশনাল ডিসকোর্স হচ্ছে ওয়ার অন টেরর। সারা দুনিয়াতে 9/11-এর পর থেকে মুসলিম বিশ্বে এবং মুসলিমরা যেখানে মাইনরিটি আকারে জীবনযাপন করছেন পশ্চিমে এবং অন্যান্য দেশগুলোতে, সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, রাইজিং মুসলিম কান্ট্রিগুলোকে সাপ্রেস করে দেওয়া, নাই করে দেওয়া, সেই প্রি 9/11 প্ল্যান কিন্তু এগুলো। সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো। তাহলে গ্লোবালি তখন ওয়ার অন টেররের ডিসকোর্স চলছে, যেই ডিসকোর্স দিয়ে আপনি যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বানাইতে পারবেন, জঙ্গি বানাইতে পারবেন এবং তারপরে হত্যাযোগ্য করে ফেলতে পারবেন ইভেনচুয়ালি। এবং সেই হত্যাযোগ্যতা হয়ে যাওয়ার পরে, তাকে হত্যা করবার পরে মানবাধিকারের প্রশ্নটা আসবে না, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আসবে না। তাহলে ফ্রেমটা চিন্তা করেন। এই ফ্রেম না বুঝলে কিন্তু শুধু হেফাজত, হত্যার বিচার চাই, এটা চাই, সেটা চাই, এই ছোটখাটো জায়গাতে এটা থাকবে না। এটা একটা বড় ক্যানভাস আছে। এই বড় ক্যানভাসের ভিতরে দেখেন আমাদেরকে, ইসলামপন্থীদেরকে, দেশপ্রেমিক মানুষগুলোকে কিভাবে হত্যাযোগ্য করেছে। এবং শুধু হত্যাযোগ্য করে নাই, এই হত্যাযোগ্য করবার পরে এটা নিয়ে কথা বলাটাও মত প্রকাশের স্বাধীনতার ডেফিনেশনও ছিল না, যে আপনি এই হত্যা নিয়ে কথা বলতে পারবেন না। আপনি এই হত্যা নিয়ে কথা বললে আপনিও গুমযোগ্য হয়ে যাবেন, আপনিও ক্রসফায়ার যোগ্য হয়ে যাবেন। অতএব সেই ক্যানভাসে হচ্ছে হেফাজতের গণহত্যা হয়েছে। এবং আমরা এর আগে বারবার বলেছি, আমার মনে আছে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে যখন ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে, এবং আমি বলেছি একই কথা, যে আমি কোনো পক্ষের সকল দাবির সাথে একমত না। আমি নারী নীতিমালারও পুরোটার সাথে একমত না, আবার হেফাজতেরও 13 দফার সবকিছুর সাথে আমি একমত না। কিন্তু গণতন্ত্র যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে দুই পক্ষকে তার কথা বলার অধিকার দিতে হবে। কোনো পক্ষকে কেউ নির্মূল করতে পারবে না।